কখনো কি ভেবে দেখেছেন একটা সাধারণ রিয়েল এস্টেট ডিল, হ্যাঁ একটা জমি কেনা বেচার চুক্তি ভেঙে দিতে পারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটকে? শুনতে একেবারে ফিল্মি গল্পের মতো লাগলেও গ্রিনল্যান্ডকে ঘিরে ঠিক এমনই এক অদ্ভুত কিন্তু সত্যি সংকট তৈরি হয়েছিল। চলুন এই অবিশ্বাস্য গল্পের গভীরে যাওয়া যাক। প্রশ্নটা কিন্তু একদম সহজ। একটা ভূখণ্ড কেনার প্রস্তাব কি আসলেই একটা আস্ত সামরিক জোটকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে? ব্যাপারটা শুনতে যতটাই অদ্ভুত লাগুক না কেন, এই সংকটটা আমাদের ঠিক এই ভয়ঙ্কর প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দিয়েছিল। তো সবকিছুর শুরু হলো এক অবিশ্বাস্য প্রস্তাব দিয়ে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে হঠাৎ করেই ডেনমার্কের কাছে একটা অদ্ভুত দাবি করে বসলেন। দাবিটা কি? তাদের স্বায়ত্তশাসিত অঞ্চল মানে গ্রিনল্যান্ড আমেরিকার কাছে বিক্রি করে দিতে হবে। আর এই একটা দাবিতেই যেন পুরো পশ্চিমা বিশ্বে রীতিমতো একটা ভূমিকম্প ঘটে গেল। এখন এইখানে একটা মজার ব্যাপার আছে। যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফ পত্রিকা বলছে, এই যে এত বড় একটা ভূ রাজনীতিক পদক্ষেপ, এর পেছনের কারণটা নাকি ছিল একেবারে ব্যক্তিগত। তাদের মতে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার যে হতাশা, সেখান থেকেই ট্রাম্প এই চরম সিদ্ধান্তটা নিয়েছিলেন। ভাবুন একবার, একটা ব্যক্তিগত হতাশা আন্তর্জাতিক সম্পর্ককে ঠিক কতটা প্রভাবিত করতে পারে। আর এখানেই সংঘাতটা একদম স্পষ্ট হয়ে যায়। দেখুন, একদিকে আছে আমেরিকা, মানে এক সুপার পাওয়ার, যে নিজের দাবি যে কোনো মূল্যে আদায় করতে চায়। আর ঠিক তার উল্টো দিকে আছে গ্রিনল্যান্ডের সাধারণ মানুষ। তারা কিন্তু রাস্তায় নেমে পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই আমেরিকান হতে চায় না। তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রশ্নটা এখানে সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। তো আমেরিকার এই দাবির পর ইউরোপ কি করল? তারা কি চুপ করে বসেছিল? একদমই না। বরং পুরো মহাদেশ থেকেই এর বিরুদ্ধে একটা সম্মিলিত প্রতিরোধ গড়ে উঠেছিল। চলুন দেখি তাদের পাল্টা চালগুলো ঠিক কী রকম ছিল। ইউরোপের কৌশলটা কিন্তু বেশ কয়েক রকম ছিল। যেমন ধরুন ফ্রান্সের লোমোন্দ পত্রিকা। তাদের বিশ্লেষণ ছিল যে ট্রাম্প ভদ্রতা বা নরম কথার ভাষা বোঝেন না, তিনি বোঝেন শুধু শক্তির ভাষা। তাই ইউরোপেরও উচিত নিজেদের অর্থনৈতিক আর রাজনৈতিক অস্ত্র ব্যবহার করা। আবার অন্যদিকে ডেনমার্কের জিওল্যান্ডস পোস্টেন ভাবছিল অন্যভাবে। তাদের মতে ট্রাম্পের কথাগুলো আসলে ফাঁকা আওয়াজ, তাকে কাবু করতে হলে অর্থনৈতিকভাবে বা তার অহংকারে আঘাত করতে হবে। ডেনিশদের এই অহংকারে আঘাত করার আইডিয়াটা তো ছিল আরও ইন্টারেস্টিং। তারা প্রস্তাব দিল যে ইউরোপ আমেরিকার আয়োজিত বিশ্বকাপ বয়কট করতে পারে। তাদের যুক্তিটা ছিল খুব সহজ কিন্তু মারাত্মক। জার্মানি, ইংল্যান্ড এবং ফ্রান্স ছাড়া বিশ্বকাপ তো আসলে কোনো বিশ্বকাপই নয়। তাদের মতে এই একটা চালই ট্রাম্পকে ঠিক সেইখানে আঘাত করবে যেখানে তার সবচেয়ে বেশি লাগে, তার অহংকারে। আচ্ছা, এই যে পশ্চিমে এত বড় একটা নাটক চলছে, তখন মস্কো কি করছিল? ভাবছেন তারা চুপচাপ বসে খেলা দেখছিল? মোটেই না। বরং এই বিশৃঙ্খলা আর ভাঙনকে তারা নিজেদের জন্য একটা বিরাট সুযোগ হিসেবেই দেখছিল। চলুন এবার রাশিয়ার দিক থেকে ব্যাপারটা কেমন দেখাচ্ছিল সেটা একটু জেনে নেওয়া যাক। রাশিয়ান মিডিয়ার প্রতিক্রিয়াটা ছিল একদম চাচাছোলা। যেমন রাশিয়ার পত্রিকা মস্কোভস্কি কমসোমোলেৎস ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে সোজাসাপটা লিখে দিয়েছিল, পাগলাগারদের প্রধান নিজেই পাগল হয়ে গেছে। এই একটা লাইন থেকে বোঝা যায় তারা পরিস্থিতিটাকে কতটা হাস্যকর আর একই সাথে নিজেদের জন্য সুবিধাজনক বলে মনে করছিল। তো রাশিয়ার কাছে এই ব্যাপারটা ছিল রীতিমতো একটা উৎসবের মতো। তাদের কাছে ন্যাটোর এই নিজেদের মধ্যে মারামারি দেখাটা ছিল একটা আনন্দের ব্যাপার। তারা মনে করছিল ট্রাম্প ইউরোপকে খামোখাই অপমান করছেন, কারণ 1951-এর চুক্তি দিয়েই তো আমেরিকা গ্রিনল্যান্ডের সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারত। কিন্তু রাশিয়ার আসল লক্ষ্যটা ছিল আরও গভীরে। তারা আশা করছিল মিত্রদের কাছ থেকে এমন ধাক্কা খেয়ে ইউরোপ হয়তো ডেসপারেট হয়ে রাশিয়ার সাথে আলোচনায় বসতে বাধ্য হবে। ব্যাপারটা কিন্তু শুধু একটা কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এই একটা ঘটনায় ন্যাটো জোটের একেবারে গোড়ায়, তার ভিত্তিমূলে গিয়ে আঘাত করেছিল। এটা ছিল জোটের জন্য একটা নজিরবিহীন হুমকি। এখানে একটু মনে করিয়ে দেওয়া যাক, ন্যাটো আসলে কি? এটা হলো একটা সম্মিলিত প্রতিরক্ষা জোট। আর এই সবচেয়ে বড় কথাটাই হলো আর্টিকেল 5, যার মানে হলো জোটের যে কোনো একজন সদস্যের ওপর হামলা জোটের সবার ওপর হামলা। এই একটা নীতির ওপরই কিন্তু পুরো জোটটা দাঁড়িয়ে আছে।
আর সংকটটা তৈরি হলো ঠিক এইখানেই। ভাবুন একবার, যে জোটের মূল মন্ত্র হল একজনের ওপর হামলা মানে সবার ওপর হামলা, সেই জোটের সবচেয়ে শক্তিশালী দেশ মানে তার নেতা নিজেই কিনা হুমকি দিচ্ছে জোটের আরেক সদস্য রাষ্ট্র ডেনমার্ককে। যে রক্ষক সেই যদি ভক্ষক হয়ে দাঁড়ায়, তাহলে তো জোটের অস্তিত্বই সংকটে পড়ে যায়, তাই না? একটা অদ্ভুত প্রস্তাব থেকে ব্যাপারটা যে কতটা ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছিল, তার সবচেয়ে খারাপ ছবিটা এঁকেছিল সুইজারল্যান্ডের একটা পত্রিকা। চলুন দেখি এই সংকট কিভাবে একটা বৈশ্বিক দুঃস্বপ্নের আশঙ্কা তৈরি করছিল। সুইস পত্রিকার লেতয়ের বিশ্লেষণটা ছিল রীতিমতো শিউরে ওঠার মতো। তারা বলছিল এই ঘটনার পর ইউরোপ যেন একটা উপনিবেশযোগ্য স্থানে পরিণত হয়েছে। মানে ভয়টা হলো এই ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে এমন এক নতুন আগ্রাসী যুগের সূচনা করল, যেখানে শক্তিশালী দেশগুলো যখন খুশি দুর্বলদের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। তারা ধাপে ধাপে একটা ভয়ঙ্কর ছবির কথা বলছিল। ভাবুন, প্রথমে শুরু হবে গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ নিয়ে শিকার। এরপর হয়তো আমেরিকার নজর পড়বে নরওয়ের তেল আর গ্যাসের ওপর। আর সবশেষে সবচেয়ে ভয়ঙ্কর যে সম্ভাবনাটা, তা হল ইউরোপের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র আর রাশিয়া একজোট হয়ে যেতে পারে। এটা ঘটলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্ষমতার ভারসাম্যের সবচেয়ে বড় ওলটপালট হয়ে যাবে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এসে দাঁড়ায় একটাই, কি হবে যখন একটা জোটকে বাঁচানোর বদলে তার সবচেয়ে বড় রক্ষকই ভেতর থেকে তাকে ভাঙতে শুরু করে? যখন জোটের জন্য সবচেয়ে বড় হুমকিটা বাইরে থেকে নয়, বরং ভেতর থেকেই আসে। পশ্চিমা জোটগুলোর ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য এই প্রশ্নটাই হয়তো আজ সবচেয়ে বেশি প্রাসঙ্গিক।